আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি একটি যৌথ মূলধনী কোম্পানির সামগ্রিক মূলধন ব্যয় বা ভার আরোপিত গড় মূলধন ব্যয় কী এবং এই ব্যয় কীভাবে বের করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে একটি যৌথ মূলধনী কোম্পানি সাধারণত 4টি উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে। সেই উৎসগুলো হলো সাধারণ শেয়ার বিক্রি করে, অগ্রাধিকার শেয়ার বিক্রি করে, ঋণপত্রের মাধ্যমে এবং সংরক্ষিত আয়ের মাধ্যমে। এখন এই যে 4টি উৎস রয়েছে, এই প্রত্যেকটি উৎসরই আলাদা আলাদা ব্যয় রয়েছে। এখন এই ব্যয়গুলোর আর মূলধনের যে উৎসগুলোর অনুপাত, অর্থাৎ শতকরা কত অংশ কোন উৎস হতে সংগ্রহ করা হয়েছে, সেগুলোর গুণ করে এই গুণফলের সমষ্টিকেই আমরা বলছি ভার আরোপিত গড় মূলধন ব্যয়। জিনিসটি আমি আবারও বলছি, একটি প্রতিষ্ঠান এখানে একটি উদাহরণ দেওয়া আছে। এই সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, সংরক্ষিত আয়, এই 4টি উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে। এই 4টি উৎসরই আলাদা আলাদা ব্যয় রয়েছে। এখন এই 4টি উৎস থেকে সংগ্রহ করতে পারে, আবার 3টি উৎস থেকেও সংগ্রহ করতে পারে। যে কটি উৎস হতেই সংগ্রহ করুক না কেন, এগুলোর আলাদা আলাদা একটা ব্যয় আছে। আর এই মূলধন উৎসের মোট যে মূলধন হয়, সে মোট মূলধনের মধ্যে কতটুকু সাধারণ শেয়ারের অংশ, কতটুকু অগ্রাধিকার শেয়ারের অংশ, কতটুকু ঋণের অংশ, এই অনুপাত, তাহলে উৎসগুলোর ব্যয় আর এই অনুপাত এগুলো গুণ করব। গুণ করার পরে যোগ দিলে যে ব্যয়টা আসবে সেটিকে বলছি আমরা ভার আরোপিত গড় মূলধন ব্যয়। এটি বের করার একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি এখানে আমি লিখে দিয়েছি, WACC। এটি ফুল মিনিং হলো ডব্লিউ তে ওয়েটেড, এ দিয়ে অ্যাভারেজ, সিতে কস্ট আর আরেক সিতে ক্যাপিটাল, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ভার আরোপিত গড় মূলধন ব্যয় সমান সমান KEWV। এখানে KE তোমরা জানো, KE দিয়ে কস্ট অফ ইকুইটি অর্থাৎ সাধারণ শেয়ারের মূলধন ব্যয়, WE এটি হলো ওয়েট অফ ইকুইটি অর্থাৎ সাধারণ শেয়ারের ভার বা অনুপাত। ওয়েট বলতে এখানে ভার বা অনুপাত বোঝানো হচ্ছে। KP এটা তোমাদের কাছে অলরেডি এটি পরিচিত, কস্ট অফ প্রিফার্ড শেয়ার অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ব্যয়, ওয়েট অফ প্রিফার্ড শেয়ার অগ্রাধিকার শেয়ারের অনুপাত, KD কস্ট অফ ডেপ্ট ঋণের ব্যয়, ওয়েট অফ ডেপ্ট ঋণের অনুপাত, KR এটি তোমাদের কাছে নতুন আজকে, কস্ট অফ রিটেইনড আর্নিংস অর্থাৎ সংরক্ষিত আয়ের ব্যয়, WR ওয়েট অফ রিটেইনড আর্নিংস। এই সূত্রটা দিয়ে ভার আরোপিত গড় মূলধন ব্যয় বের করতে হবে। এই সূত্রটির মধ্যে অনেক কাজ আছে, এই অঙ্কটি করতে গেলে পরে সেই কাজগুলো আসবে, তোমরা বুঝতে পারবে। তবে এখন এই যে 4টি উৎস বলে এখানে উল্লেখ করা আছে, আমি আবারও বলছি, কোনো একটি প্রতিষ্ঠান 4টি উৎস থেকেও সংগ্রহ করতে পারে, 3টি উৎস থেকেও সংগ্রহ করতে পারে। সাধারণত আমরা যে অঙ্ক দেখে থাকি, সেখানে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো এসে থাকে, সেখানে 3টি উৎস দিয়েই অঙ্কটি সাজানো থাকে। তো আমি যে উদাহরণটি এখানে সেট করেছি, সেখানে 4টি উৎস দিয়েছি প্রথম অঙ্ক বিধায়। এরপরে আমি বোর্ড পরীক্ষার আরেকটি অঙ্ক তোমাদের করে দেখাবো, সেখানে হয়তো 3টি উৎসেরই উল্লেখ থাকবে। তো এই অঙ্কটি থেকে এখন আমি তোমাদের সমাধান করে দেখাবো এই উদাহরণটি থেকে। এখানে কি বলা আছে, যমুনা কোম্পানি এর মূলধন কাঠামো নিম্নরূপ। অর্থাৎ এই যমুনা কোম্পানি এই 4টি উৎসের মাধ্যমে মূলধনগুলো সংগ্রহ করেছে। এখানে সাধারণ শেয়ারের মাধ্যমে সে নিয়ে আসছে 12 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে নিয়ে আসছে 2 লক্ষ টাকা, ঋণপত্রের মাধ্যমে নিয়ে আসছে 3 লক্ষ টাকা, সংরক্ষিত আয়ের মাধ্যমে নিয়ে আসছে 3 লক্ষ টাকা, এই মোট 20 লক্ষ টাকা। এখন এই 20 লক্ষ টাকার এখানে খেয়াল করো, কিছু ব্যয় উল্লেখ করা আছে, আবার কিছু ব্যয় উল্লেখ করা নাই। যেহেতু অঙ্ক করার জন্য প্রত্যেকটি উৎসের ব্যয় লাগবে, সেই ব্যয়টা বের করার জন্য নিচে কিছু ইঙ্গিত দেওয়া আছে। কোম্পানি বর্তমানে প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে 20 টাকা হারে লভ্যাংশ প্রদান করছে, যা ভবিষ্যতে 5% হারে বৃদ্ধি পাবে।
20 টাকা হারে লভ্যাংশ প্রদান করছে, অলরেডি সে করে আসতেছে, অর্থাৎ এই 20 টাকাটা হবে এখানে বর্তমান লভ্যাংশ অর্থাৎ D0। আর এই 5% হারে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়া মানে গ্রোথ রেট, আমরা জানি বৃদ্ধির হার। এখানে জির মান দেওয়া আছে 5%, প্রতিটি শেয়ারের বর্তমান বাজার মূল্য 210 টাকা, এটা হলো পি। কর্পোরেট ও ব্যক্তিগত কর হার, এখানে দুটি কর হার দেওয়া আছে, আমরা ঋণের অঙ্কের মধ্যে দেখেছিলাম কোম্পানি কর হার বা কর্পোরেট কর হার থাকে, আর এখানে ব্যক্তিগত কর হার উল্লেখ আছে। ব্যক্তিগত কর হার অর্থাৎ আমরা যখন সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয় করব তখন এই তথ্যটুকু লাগবে। তো এই তথ্য পুরো উদ্দীপক থেকে এখন আমরা ভাড়ার পথে গড় মূলধন ব্যয় নির্ণয় করব। এখন নির্ণয় করতে গিয়ে আমি কিছু অংশ মুছে দিচ্ছি অঙ্ক করার সুবিধার্থে। খেয়াল করো, এই যে সূত্রটি রয়েছে এখানে, এই সূত্রের যদি মান বের করি তাহলে মান বের করার জন্য এখানে যে জিনিসটি করতে হবে, প্রথমেই লাগতেছে আমার কেই। এখানে কেই দেওয়া ছিল না, তোমরা শুধু দেখেছো সাধারণ শেয়ার, এখানে লেখা ছিল 12 লক্ষ টাকা। আর এটার ব্যয় বের করার জন্য কিছু ইঙ্গিত এখানে দেওয়া আছে। আমরা জানি যে সাধারণ শেয়ারের ব্যয় বের করার জন্য 4টি সূত্র দিয়ে ব্যয় বের করতে পারি। সেদিনও বলেছি, একটি ছিল সিএপিএম পদ্ধতি। এখানে এই সিএপিএম পদ্ধতি অনুযায়ী বিটার মান লাগে, এখানে বিটার মান নাই, সেটা হচ্ছে না। আরেকটি হলো শূন্য হারের বৃদ্ধি। শূন্য হারের বৃদ্ধির অঙ্কের মধ্যে লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকবে না, এখানে লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া আছে। তাহলে এখানে কিছুটা মিলে গেল। এখন দেখব শূন্য হারের লভ্যাংশ বৃদ্ধির মধ্যে এখানে বৃদ্ধির হার থাকবে না, অতএব ওই সূত্রটি হচ্ছে না, অর্থাৎ 1 নম্বর সূত্র হচ্ছে না, 2 নম্বর সূত্র হচ্ছে না। 3 নম্বর সূত্রে বৃদ্ধির হারের দেওয়া থাকবে, এখানে বৃদ্ধির হার দেওয়া আছে। 4 নম্বর সূত্রের মধ্যেও বৃদ্ধির হার দেওয়া থাকে, পাশাপাশি উত্তরণ ব্যয় দেওয়া থাকে, কিন্তু এখানে উত্তরণ ব্যয় দেওয়া নাই, শুধু বৃদ্ধির হার দেওয়া আছে। অতএব এখানে 3 নম্বর সূত্রে সাধারণ শেয়ারের ব্যয় বের করে নিতে হবে, যেহেতু সাধারণ শেয়ারের ব্যয় দেওয়া নাই। তাহলে 3 নম্বর সূত্রটি ছিল এরকম যে D1 P0 প্লাস জি। এখন এই সূত্রে মান বসানোর জন্য D1 আমরা জানি ভবিষ্যৎ লভ্যাংশ, কিন্তু এই উদ্দীপকে আমি পূর্বেই বলেছি যে এখানে 20 টাকা এটি দেওয়া আছে বর্তমান লভ্যাংশ অর্থাৎ D0। তাহলে এই D0, এখানে এই D0 দেওয়া আছে 20 টাকা, আমরা D1 আনতে পারি। আমরা জানি যে D1 আনার জন্য D0 ইন্টু 1 প্লাস জি। তাহলে D0 20, 1 প্লাস বৃদ্ধির হার হলো এখানে 5%। তাহলে এখানে এটা গুণ করলে পরে কত আসবে? গুণ করলে পরে এখানে যেটা আসতেছে এখানে 21 টাকা আসবে, 21 টাকা। তাহলে উপরের অংশ পেলাম আমরা 21। P0 অলরেডি এখানে দেওয়াই আছে, সেটা হলো বর্তমান বাজার মূল্য 210, লভ্যাংশ বৃদ্ধির হার 0.05। এখানে এটি ক্যালকুলেশন করলে এখন যে রেজাল্টটুকু আমরা পাবো সেটি হলো এরকম যে 15% একটা পেলাম আমরা, সূত্রের একটা পেয়েছি কেই। এখন এই ডব্লিউই বের করার জন্য একটি সূত্র আছে, এই ডব্লিউগুলো আমি এখানে উপরে বের করে দিচ্ছি। ডব্লিউই অর্থাৎ আমার যে মোট মূলধন রয়েছে, মোট মূলধনের মধ্যে কত পার্সেন্ট রয়েছে ই অর্থাৎ ইকুইটি, এটি বের করার জন্য আমরা বলতে পারি নিচে মোট মূলধনের অংশটুকু নিব, আর যে উৎসের অনুপাত বের করতেছে সেই উৎসের নামটা যাবে উপরে। ইকুইটি, ই দিয়ে ইকুইটি মানে সাধারণ শেয়ারের পরিমাণ। এখন পরিমাণ, তাহলে মোট মূলধন এখানে দেখানো হচ্ছে 20 লাখ। এই 20 লাখের মধ্যে সাধারণ শেয়ারের পরিমাণ আছে 12 লাখ। এটিকে যদি ভাগ দিই, 20 লাখকে যদি 12 লাখ দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমরা যে জিনিসটি পাবো এখানে আসবে 0.60। এটি একটি 0.60। তাহলে আমরা দুটি অংশ পেলাম, ডব্লিউই পেলাম এখানে কত পার্সেন্ট? 0.60। এরপরে আমার লাগবে অগ্রাধিকার শেয়ার কেপি।
কেপি দেওয়াই আছে, উদ্দীপকের যে কেপিটি দেওয়া আছে ওইটি এখানে যেহেতু আমরা শুধুমাত্র কর্পোরেট আর ব্যক্তিগত কর দেওয়া থাকার জন্য আর সাধারণ শেয়ারে তথ্য দেওয়ার থাকার জন্য এই তিনটি উৎসের ব্যয় আমাদের সমন্বয় করে আসতে হবে। আর অগ্রাধিকার শেয়ারে যেহেতু ডাইরেক্ট বলা ছিল এখানে যে 12% অগ্রাধিকার শেয়ার, সেহেতু আমরা এটা সরাসরি এটাই আমাদের ব্যয় 12%। এখন কেপি যেহেতু পেয়েছি, সূত্রে এখন আমার লাগবে ডব্লিউপি। এই ডব্লিউপি, এখানে এই ডব্লিউপিটা এখন আবার এখানে আমি বের করব। তাহলে এখানে সাধারণ শেয়ারের পরিমাণ লিখছিলাম, এখন শুধু লিখব অগ্রাধিকার শেয়ারের পরিমাণ। অগ্রাধিকার শেয়ারের পরিমাণ, অগ্রাধিকার শেয়ারের পরিমাণ আছে এখানে 2 লাখ। এখন 20 লাখ দিয়ে 2 লাখে যদি 20 লাখ দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমার এখানে পরিমাণ আসবে এখানে 10.10। এরপরে আমার দরকার কেডি। এখানে এই কেডি এখন আবার আমাকে বের করতে হবে। কেডি বের করার জন্য আমরা জানি যে অনেকগুলো সূত্র আছে। অনেকগুলো সূত্রের মধ্যে প্রথম হলো পরিশোধযোগ্য সূত্র, আরেকটা হলো অপরিশোধযোগ্য সূত্র। পরিশোধযোগ্য সূত্রের মধ্যে মেয়াদ দেওয়া থাকবে। এখানে যে ঋণপত্র দেওয়া ছিল এখানে কোনো মেয়াদ দেওয়া নাই, তাহলে ওটা হচ্ছে না। এখন অপরিশোধযোগ্যের মধ্যে আবার 2টি সূত্র আছে। ঋণপত্রের বাজার মূল্য, লিখিত মূল্য দেওয়া থাকলে এখানে বাজার মূল্য, লিখিত মূল্য দেওয়া নাই, শুধু পার্সেন্ট দেওয়া ছিল। অর্থাৎ প্রথম সূত্রটি, অপরিশোধযোগ্যের প্রথম সূত্র প্রয়োগ করতে হবে। সেটি ছিল এরকম, কেডি ইন্টু 1 - টি। তাহলে কেডি এই যে উদ্দীপকের যে পার্সেন্ট, উদ্দীপকের পার্সেন্ট দেখানো হচ্ছিল এখানে 15%, অর্থাৎ 0.15। 1 টি হলো এখানে কর্পোরেট কর। কর্পোরেট করের হার এখানে দেওয়া আছে 40%, ভাঙালে 0.40, তাহলে 0.15। এখানে 1 থেকে যদি 4 বাদ 0.40 বাদ দিই, তাহলে থাকে 0.60, অর্থাৎ 9%। তাহলে আরেকটা পেলাম এখানে কেডির মান পেলাম 9%, কেডি 9%। এরপরে রয়েছে কেডির পরে ডব্লিউডি, অর্থাৎ ঋণের অনুপাত বের করতে হবে। ঋণের পরিমাণ দেখানো হচ্ছে এখানে 3 লাখ। এখানে এই 3 লাখটা যদি ভাগ দিই, তাহলে এখানে আসবে 0.15। তাহলে আমরা ডব্লিউডি পেলাম 0.15। 3টি হয়ে গেছে অলরেডি। এখন 4 নম্বর KR। এখানে এই KR এটি দেওয়া নাই, এটি বের করতে হবে। এখানে এই KR বের করার জন্য নতুন আরেকটি সূত্র রয়েছে। এখন আমরা সেই সূত্র অনুসরণ করব। একটাই সূত্র, খুবই সহজ জিনিস। KR ইকুয়াল টু KE ইন্টু 1 - টি। এখানে P দিতে পারি, কারণ পার্সোনাল ট্যাক্স। এখানে KE অলরেডি আমরা বের করেছি। এই যে রেজাল্ট, কি রেজাল্ট এখানে দেওয়া আছে 15%, অর্থাৎ এটা ভাঙালে 0.15। 1 - টিপি, অর্থাৎ পার্সোনাল ট্যাক্স রেট। এখানে পার্সোনাল ট্যাক্স রেট 20%, অর্থাৎ 0.20। তাহলে 0.15, 1 থেকে 0.20 বাদ দিলে থাকে 0.80। এটি গুণ করলে আসবে 12%। তাহলে আমরা KR পেয়ে গেছি। KR সমান এখানে পেলাম কত পার্সেন্ট? 12%। আর সর্বশেষ আমাদের দরকার WR, অর্থাৎ ওয়েট অফ রিটেইনড আর্নিংস। এখানে WR অর্থাৎ সংরক্ষিত আয়ের পরিমাণ কত আছে। সংরক্ষিত আয়ের পরিমাণও এই 3 লাখই আছে, আর মোট মূলধন 20 লাখ। এই একই 0.15 আসবে। তাহলে 0.15। একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, ডব্লিউগুলোর যোগফল অবশ্যই 0.100 অর্থাৎ 1 হতে হবে। এখানে দেখো, খেয়াল করে দেখো যে WE 0.60 পেয়েছিলাম, WP পেয়েছিলাম 0.10, তাহলে 70 অর্থাৎ 70 হলো। আর WD পেয়েছি 0.15,
তাহলে 70 আর 15 85, আর WR পেয়েছিলাম 0.15, তাহলে 85-এর সঙ্গে আবার 15 যোগ দিলে এই 100 অর্থাৎ 1, এটি মিলিয়ে নিতে হবে। আমরা সূত্রে বসানোর মতো মান সবই পেয়েছি। এখন যদি সূত্রে মানগুলো বসাই তাহলে কি দাঁড়ায় সেটা এখন আমরা সূত্রে মান বসিয়ে পাই। আমি উপরে দেখাচ্ছি। KE পেয়েছি WACC, KE পেয়েছি পয়েন্ট ভাঙিয়ে নেব 0.15 গুণন WE পেয়েছি 0.60, এটি একটা অংশ। এখন অগ্রাধিকার শেয়ারের মধ্যে যাই। অগ্রাধিকার শেয়ার KP ছিল 12%, মানে 0.12 গুণন এখানে WP পেয়েছি 0.10 যোগ, এখন ঋণের মধ্যে যাব, KD পেয়েছি এখানে 9%, 0.09 গুণন, আর WD পেয়েছিলাম 0.15 যোগ KR, একটু আগে বের করলাম, KR 12% অর্থাৎ 0.12 গুণন WR 0.15, সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 100। এখন এই 0.15 গুণন 0.60, এটি গুণ করলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটি হলো এরকম 9% যোগ 0.12 গুণন 0.10, এটি গুণ করলে যে পয়েন্টটি রেজাল্ট পাবো 1.2 যোগ এখানে তৃতীয়টি এইটুকু গুণ করলে যেটা পাবো সেটি হলো 1.35 যোগ এটি গুণ করলে যে জিনিসটি পাবো সেটি হলো 1.8 গুণন 100। এখানে এগুলো যোগ করে দিয়ে 100 দ্বারা গুণ করলে পরে যে রেজাল্টটা পাচ্ছে 13.35, এই হলো আমার WACC। এখন একটি জিনিস খেয়াল করো, দেখো যে একটি প্রতিষ্ঠানের সামগ্রিক অর্থাৎ মোট মূলধন ব্যয় আসতেছে, গড় মূলধন ব্যয় আসতেছে, গড় মূলধন ব্যয় 13.35%, কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটিরই আবার ব্যয় রয়েছে। শুধু সাধারণ শেয়ারের ব্যয় হলো 15%, অগ্রাধিকার শেয়ারের ব্যয় হলো 12%, ঋণের ব্যয় হলো 9%, আর সংরক্ষিত আয়ের ব্যয় হলো 12%। এখানে এইগুলো যখন আমরা গড় করতেছি, গড় করে আসতেছে আমার গড় মূলধন ব্যয় প্রতিষ্ঠানের 13.35%। তো এই অঙ্কটি এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটি আমি গত ক্লাসে বলেছিলাম। আমরা বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো যদি পর্যালোচনা করি তাহলে দেখে থাকি যে এই প্রশ্নগুলি বারবার বেশি আসছে। তো আমরা আগামী ক্লাসে এই বোর্ড পরীক্ষারই একটি কোশ্চেন সমাধান করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।